অ্যাজ ইউ হোল টোটাল বিনিয়োগের বাংলাদেশে সবচেয়ে বেশি কোন দেশের বিনিয়োগ? আপনি বলেন কত পার্সেন্ট? আমেরিকার। কত পার্সেন্ট বলেন? সবচেয়ে বেশি আমেরিকার তো পার্সেন্টেজ হিসেবে, মানে কান্ট্রি ওয়াইজ। হ্যাঁ, তাহলে আপনি পার্সেন্টটা বলেন কত পার্সেন্ট? আপনি বলেন তাইলে আমেরিকার থেকে বেশি কোন দেশের বেশি আছে? স্ট্যাটিস্টিক্স মাথায় রেখে এখানে আসে না, তাই না? আপনি এটা আপনি যেহেতু কি ধারণা আছে যে অন্য কোন দেশের, আপনি যেহেতু ক্লেম করছেন, আপনি তাহলে বলেন কত পার্সেন্ট? নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি আসলে বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মত শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে আপনাদের সাথে আমি ফারাদী হাফিজ। আলোচনার জন্য আজকে যারা সম্মানিত অতিথি স্টুডিওতে উপস্থিত হয়েছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিই। শুরুতে রয়েছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ান্ত, তিনি সাধারণ সম্পাদক G9। রয়েছেন আতিক মুজাহিদ, তিনি সংসদ সদস্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবং রয়েছেন ডক্টর রুশাদ ফরিদি, তিনি শিক্ষক অর্থনীতি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আতিক মুজাহিদ, আপনাকে দিয়ে শুরু করি। আপনারা সিদ্ধান্ত নিয়েছেন জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধনের বিশেষ সংসদীয় কমিটিতে সদস্য দেওয়ার যে প্রস্তাব সেটা প্রত্যাখ্যান করতে যাচ্ছে সম্ভবত প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তো জাতীয় নাগরিক পার্টিও এনসিপিও এই কমিটিতে যোগ দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে বলে খবর এসছে গণমাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে যে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধনের বিশেষ সংসদীয় কমিটিতে যোগ দেবে না বলে চূড়ান্ত সিদ্ধান্ত কি আপনারা নিয়েছেন কিনা? জি, ধন্যবাদ। আচ্ছা, আপনাকে একটা জিনিস আগে আমরা একটু ক্লিয়ার করা উচিত মনে হয়। ভেরি ইন্টারেস্টিং, আপনি বলছেন কোয়েশ্চেন করাই সাংবাদিকতার কাজ। দিস ইজ ফিলসফির একটা টার্ম হলো যে কোয়েশ্চেন করতে হবে, তাহলে রুটে যেতে পারবো। তো যেটা মূলত জুলাই সনদের আগে একটা জিনিস বোঝা দরকার, গতকাল হালকা করে বলেছিলাম, আমাদের এই যে পাওয়ার বা ক্ষমতার একটা বৈধতা লাগে, এটাকে আমরা লেজিটিমেসি বলি। লেজিটিমেসিটা আগের যুগে আসতো হচ্ছে গড ড্রাইভেন, বলতো যে আমি, দেখবেন অনেক রাজা বাদশারা বলতো যে আমি হচ্ছে যে সান অফ গড। এক্স্যাক্টলি, কোনো না কোনোভাবে সে ধর্মীয় একটা পুরোহিত দাবি করতো যে আমার কাছে লেজিটিমেসি দিছে, এবং অনেক সময় তারা চার্চ থেকে কিন্তু লেজিটিমেসিটা নিত। বিফোর আপনি যদি বলেন যে ফ্রেঞ্চ রেভলিউশনের আগে যেটা ছিল, চার্চটাই মূলত পাওয়ারফুল ছিল, চার্চটাই অ্যালোকেট করতো এই লোকটা লেজিটিমেট বডি না ইলেজিটিমেট বডি। যখন ডেমোক্রেটিক ট্রানজিশনে আসলো তখন পিপলস পাওয়ারটা বেশি হলো। আমরা বলি যে জনগণের পাওয়ারের সর্বশক্তি, আমরা বলি সব কিছুর ক্ষমতাকে জনগণ কেন্দ্রিক করি। তার মানে আপনার পিপলস পাওয়ারটাই হচ্ছে ডেমোক্রেসিটি, লেজিটিমেসি কিন্তু বিষয় দেয়। এই দুইটা হলো, কিন্তু লেজিটিমেসির আগে হলো মোটা দাগে কি বৈধতার কাহিনী। এর আরেকটা জিনিস আমরা অনেক সময় ব্যবহার করার চেষ্টা করি, এটা হচ্ছে কনস্টিটিউশনাল লেজিটিমেসি। তো আলটিমেটলি কনস্টিটিউশনাল লেজিটিমেসি বলে কিছু নাই, পিপলসই মূলত লেজিটিমেসি দেয় যে আপনি আমার সরকার, আপনাকে আমি এই অথরিটি দিলাম, আপনি আমাকে গভর্ন করবেন। এখন জুলাই সনদ যে ইস্যুটা আসছে সেখানে দুইটা ম্যান্ডেট দেওয়া হয়েছে এবং দুইটা লেজিটিমেসি দেওয়া হয়েছে। খেয়াল করেন, একটা লেজিটিমেসি ইউ উইল গো ফর পার্লামেন্ট গঠন করবেন, আরেকটা হচ্ছে ইউ গো ফর সংস্কার পরিষদের সদস্য হবেন। এটাও লেজিটিমেসি 70% এবং ডিরেক্ট ম্যান্ডেট, নট রিপ্রেজেন্টেটিভ ম্যান্ডেট। সেই ম্যান্ডেটটা কিন্তু বিএনপি প্রথম দিকেই ডিনাই করেছে। তার মানে জনগণের একটা লেজিটিমেসি। সংস্কারের যে পার্টটা বললেন, সেই সংস্কারের পার্টে এখন বিএনপি আহ্বান জানাচ্ছে। আমি আপনার কথা আসবো, আপনি অটোই আসবেন আনসার আসবো। তাহলে আমি যে জায়গাটা আসতে চাচ্ছিলাম যে আপনি 70% যে ডিরেক্ট মানুষ ভোট দিয়েছে, যেটা লেজিটিমেসি আপনাকে দিয়েছে, সেটাকে আপনি বিতর্কের মুখে ফেলেছেন, প্রশ্নের মুখে ফেলেছেন। সেটা আমাদের জন্য ডেঞ্জারাস একটা থিং। এখন আসেন, সংস্কার না সংশোধন, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন দাঁড়িয়ে গেছে। তো যে আপনারা কেন, এটা খুব চমৎকার, বিএনপি চাচ্ছে বিরোধী দলকে অ্যাকোমোডেট করে একটা সংশোধন করে সংবিধানে যেগুলো সমস্যা আছে সেগুলো আমরা সংশোধন করে ফেলবো, আসেন না একে যোগে দুই ভাই মিলে। আচ্ছা, এটার কারণে দেখেন আমরা 17তম সংশোধনী, 18তম সংশোধনী যাব, 19তম সংশোধনী যাব। আলটিমেটলি সংশোধনীটা সাবজেক্ট টু দ্য চেঞ্জ, সামটাইম সাবজেক্ট টু দ্য কোর্ট অনেক সময় চেঞ্জ করে ফেলে। দেখবেন পঞ্চম সংশোধনী নালান ভয়েড হয়েছে, আবার রিস্টোর হয়েছে। পলিটিক্যালি এটা কিন্তু রিস্টোর হয়, 2/3 পাইলে এটা আবার চেঞ্জ করা যাচ্ছে। কিন্তু যখন রাষ্ট্রের ফান্ডামেন্টাল একটা জিনিস চেঞ্জ করে, যে কনস্টিটিউশনাল, তখন কিন্তু একটা রিফর্ম দরকার। এটা যে ফান্ডামেন্টাল একটা আলোচনা, যারা বেসিক এই যে কনস্টিটিউশনে কাজ করে, সেই সংস্কার ইস্যুটাই ছিল তো মোদ্দা দাবি, যাতে করে আমাদের একটা পার্মানেন্ট একটা সলিউশন হয় যে সমস্যাগুলো আমাদের এই সংবিধানে ঘটেছে এবং রাষ্ট্র সিস্টেমের মধ্যে অন্যায় কাজগুলো ঘটেছে। সেই 10টা জিনিস তো মেজর চেঞ্জ, সেগুলোকে বাদ দিয়ে উনি সংশোধন করবেন। সংশোধন কি করবেন? আপনারা অবশ্যই দেখবেন যে উনি আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে আসবেন, 4টা ফান্ডামেন্টালসের মধ্যে একটা নিয়ে আসবেন। আরও এইবারে ছোটো ছোটো বিষয়গুলো যেগুলো আমাদের কেয়ারটেকার রিস্টোর করবেন,
মাইনর 71-এ দেখা যাবে হয়তো 70 ধারায় হয়তো কিছু কিছু মানে সংশোধনী আনবেন। তার মানে মেজর যেটা চেঞ্জ করতে এসেছে রাষ্ট্র সিস্টেমে যে ফেসিস্ট কাঠামো, যেটার মানে ফেসিস্ট কাঠামো মানে বুঝাচ্ছি এক ব্যক্তির কাছে বাংলাদেশের সব পাওয়ার এবং উনি যা ইচ্ছা তাই করতে পারবেন। যদি গুড মানুষ ভালো মানুষ হয় তাহলে সে তো ইন্টারেস্টিং হতেই পারে, ভালো শাসক, সেটা আমরা আগেই দেখেছি যা রাজা কেন্দ্রিক ন্যায়পরায়ণ রাজা ছিল। কিন্তু যে সিস্টেম এক্সিস্টিং কাঠামো রয়েছে তাকে যে পাওয়ারটা দেওয়া হয়েছে এক্সিস্টিং কনস্টিটিউশনে, এই জন্য ভেরি ইন্টারেস্টিংলি একটা কথা বলা হয় যে এই 71-এর পরবর্তীতে 72-তে এসে আমাদের একটা প্রতি বিপ্লব ঘটেছে, মানুষের আকাঙ্ক্ষার বিপরীত একটা কনস্টিটিউশন দাঁড় করা হয়েছে এক ব্যক্তিকে সামনে রেখে। শেখ মুজিবুর রহমানকে ওভার পাওয়ার করার জন্য পুরো কনস্টিটিউশনটা বানানো হয়েছে। সেই ফ্রেমওয়ার্ক থেকে আমরা বের হতে পারি নাই। এইটাকে ভাঙার জন্য একটা রিফর্ম বা একটা কনস্টিটিউশন কাউন্সিল দরকার ছিল এবং যেটা শপথ আমরা 68-70 জন আমরা 72-75 জন নিয়েছিলাম। সেই ডিবেটটা কিন্তু সলিউশন বিএনপি করতেই পারতো, ওখানেও তো মেজরিটি ছিল বিএনপি। তাহলে আপনি ভাইও হয়তো আর্গুমেন্ট দেখাবে যে আমরাও তো কাউন্সিলে বা সংস্কার পরিষদ শপথ নিলেও আমরাও তো মেজরিটি হতে পারতাম। তা মেজরিটি হোক, সমস্যাটা কি? মেজরিটি হয়ে ডিবেট করে ওখানে চেঞ্জ করেন, তাহলে একই জিনিস হইতে পারতো। এই যে আজকে যে জটিলতা সৃষ্টি সেটা হইতো না। এখন আমরা কেন অংশগ্রহণ করতেছি না? আমাদের মধ্যে দাবি ছিল রাষ্ট্রটা শুধুমাত্র অবাত্র রিজিম চেঞ্জ না, এটা একটা স্ট্রাকচারাল প্যারাডাইম শিফট চেঞ্জ করতে হবে। যে সমাজের যে সিস্টেম এটা আমরা এরকম আর চাই না এবং বাংলাদেশের মানুষ আসলে চায় না। যে 10টা বিষয় আছে, আমরা এক এক করে সময় নেই, 10টা বিষয় যে আলোচনা করি দেখা যাবে আসলে বিএনপির সাথে আমাদের দ্বিমতের জায়গাটা কোথায়। যে আমরা যে এখন এক্সিস্টিং সিস্টেমের পদ্ধতিতে আমাদের তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ দেওয়া হয়, সেই পদ্ধতিটাতে আমরা বিরোধের জায়গা কোথায়, সেই জায়গায় তো এই প্রশ্নটা আসে যে বিএনপি যেভাবে সংবিধান সংশোধন করতে চাইছে তাতে অসুবিধার জায়গাটা কোথায়? মানে অসুবিধার জায়গাটা তো বললাম, পার্মানেন্ট চেঞ্জ করা যাচ্ছে না, আর মেজর চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, মেজর চেঞ্জ করলে আপনার আবার এগেইন যে কোনো সময় সেটাকে আবার চেঞ্জ করে ফেলবে শেখ হাসিনা এসে, এরকম অনেক পড়া আসবে, আবার নতুন করে চেঞ্জ হবে, এরকম হতে থাকবে। কিন্তু পার্মানেন্ট যে সলিউশন হওয়ার কথা সেই জিনিসটা আলটিমেটলি ঘটবে না বাংলাদেশের পরিবর্তনের ক্ষেত্রে কাঠামোগতভাবে। আর ফান্ডামেন্টাল সংবিধান বললাম তো, সংবিধান ফান্ডামেন্টাল চেঞ্জ করতে গেলে একটা পরিষদ লাগে রেকটিফাই করার জন্য। আচ্ছা ডক্টর শান্তা, আপনাকে যদি এই প্রশ্নটা দিয়েই শুরু করি যে ওনারা যেটা বলছেন, ওনারা হয়তো এই কমিটিতে থাকতে চান না, জামায়াত ইসলামীর সাথে তারাও আছেন, তো তারা জামায়াত ইসলাম যেহেতু আগেই প্রত্যাখ্যান করেছে এবং তারা জোট সঙ্গী হিসেবে হয়তো তারাও থাকবেন না। না, আমাদের দাবি এটা, আমাদের রাজনীতির, আমরা তো গণপরিষদ চেয়েছিলাম। আচ্ছা, সেটা যেহেতু হচ্ছে না, সেই জায়গায় তো বিতর্ক সুযোগ আগে থেকেই ছিল, সেই পুরনো প্রশ্ন আবার ফিরে আনা যায়। এখন সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সম্ভাবনা কি জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের বিতর্ক শুরুতেই নষ্ট হচ্ছে কিনা? এটার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তবে শেষ পর্যন্ত সেটা নষ্ট হবে না মনে হয়। কারণ বিরোধী দলও সেটা বিবেচনায় নিবে, সরকারও বিবেচনায় নিবে। এখানে কিছু ইগোয়েস্টিক বিষয় প্রধান হয়ে দাঁড়িয়েছে। এনসিপি তারা চেয়েছিল গণপরিষদ যখন অন্য রাজনৈতিক শক্তি যারা আছে তারা রাজি না, বিশেষ করে বিএনপি, এবং এটা শেষ পর্যন্ত ফুলফিল করা গেল না, তখন এনসিপিকে তুষ্ট করবার জন্য একটা পরিষদ শব্দটা রাখা প্রয়োজন মনে করে সরকার একটা সংস্কার বাস্তবায়ন পরিষদ করলো, যেটা দ্বারা সংসদের একটা দ্বৈত সত্তা বানিয়ে ফেললো। একই সদস্য যারা নির্বাচিত হয়েছে জনগণের ভোটে এমপি হওয়ার জন্য জাতীয় সংসদে যাবে, সেই একই ব্যক্তি তারা শপথ নিয়ে সংস্কার বাস্তবায়ন পরিষদের হবে। এখন পার্থক্যটা কি হতো বা কি হবে সংস্কার বাস্তবায়ন পরিষদ হলে, যেটা একটু হিন্টস দিয়েছে, কারণ আমি এই জাতীয় কথা আগেও আতিক মুজাহিদের সঙ্গে বসেও এই ডিবেটটা করেছি, যে যদি এরকম হয় যে আজকে যে 17 জনের যে কমিটিটা করার কথা বিএনপি প্রস্তাব করলো, যে তাদের 12 জন এবং পার্সেন্টেজ হিসেবে 5 জন বিরোধী জোটের আসে, তাদের 5 জন সদস্য চেয়েছে, এবং বিএনপির 12 জনের মধ্যে 7 জন বিএনপির 5 জন তাদের শরিক দলের নিয়েছে। সেখানে এরা প্রাথমিকভাবে যে 48টা সংশোধনী, এটা সংস্কার হলেও বলেছে সংশোধনীর মাধ্যমে সংস্কার, মূল হেডলাইন কিন্তু এইটা। আপনার এই যে গণভোটে বলেন বা জুলাই সনদে বলেন, বলা আছে যে 48টা যতগুলো সংস্কার প্রস্তাব আছে তার মধ্যে প্রথম 48টা সংবিধান সংক্রান্ত, সেটা বলছে সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্কার। এই 48টার বিষয়ে তারা ধরেন আলাপ করলো এই 15 জন মিলে। এইখানে তারা আলাপ আলোচনা করে এটার ফরম্যাট কি হবে, কিভাবে করা যায়, করার পরে তো আলটিমেটলি জাতীয় সংসদে যেতে হবে। জাতীয় সংসদ ছাড়া তো আর সংবিধান পরিবর্তন হবে না। তাহলে জাতীয় সংসদ সেটাকে পরিবর্তনের, আবার জাতীয় সংসদও কিন্তু আলোচনা হবে, অন্য সদস্যরা আলোচনা করবেন।
এদিকে যদি জাতীয় সংস্কার বাস্তবায়ন পরিষদ হতো, সেই পরিষদে কি হতো, এইখানে এই বিশেষ কমিটির ব্যাপারটা থাকতো না। ধরেন ওই জাতীয় সংসদের সদস্যরা এইরকম ভাবেই তারা এই 300-350 জনই তারা বসবেন, বসে তারা আলাপ আলোচনা করবেন এই 48টা বিধান নিয়ে প্রথমে যে সংবিধান সংশোধন। সেইখানেও সরকারি দলের যেহেতু 2/3 মেজরিটি আছে, তাদের যদি সদিচ্ছা না থাকে এবং তারা যদি কনভিন্সড না হয়, তাহলে ওই বাস্তবায়ন পরিষদও কিন্তু তারা 2/3 থাকতো, চাইলেই এরা সবকিছু বাস্তবায়ন করে ফেলতে পারতো না। এই প্রশ্নটাও তারা তুলছেন যে এটা কি কথার কথা না, এটা কি লোক দেখানো না? না না, পারতো না। ফলে রেজা, আমি বলি, যদি সরকারি দলের উপর তাদের আস্থা না থাকে, তাহলে বাস্তবায়ন পরিষদ দিয়েও কাজ হবে না, সংসদ দিয়েও কাজ হবে না। আর যদি আস্থা থাকে, তাহলে বাস্তবায়ন পরিষদ দিয়েও যা অ্যাচিভ হতো, এই বিশেষ কমিটির মাধ্যমে আলোচনা করে সংসদে গিয়েও সেটা অ্যাচিভ হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমি শেষ করে দেই, বিএনপির কাছ থেকে আদায় করবার জন্য একটা বিশেষ দিক কিন্তু আছে। সেটা হলো বিএনপি বারবার বলছে যে গণভোট নিয়ে তাদের আপত্তির জায়গাটা তারা ক্লিয়ার করেছে, যে তাদের নোট অফ ডিসেন্ট না দিয়ে প্রতারণামূলক চালাকির মাধ্যমে তাদের বাধ্য করা হয়েছে। কিন্তু জুলাই জাতীয় সনদ যেটা, সেটা তারা বলছে অক্ষর অক্ষরে পালন করবে। অক্ষর অক্ষর মানে কি, যেখানে যেখানে তাদের দ্বিমত আছে ওগুলো বাদ দিয়ে যেখানে একমত হয়েছে সেগুলো অন্যদের সঙ্গে আলাপ করে তারা বাস্তবায়ন করবে। এখন এই কমিটি যদি ওইখানে স্টিক করে যে তোমরা যেগুলো একমত হয়েছো, মেজরিটিতেই তো একমত হয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে হবে, সংসদও সেটা বলবে, এবং সেটা না করলেও প্রতিটা পয়েন্ট ধরে জনগণের কাছে তারা বিচার দিতে পারবে যে এই যে বিএনপি বলছে অক্ষর অক্ষরে পালন করবে, করছে না, ফলে বিএনপি আনপপুলার হবে, তারা জনগণের তোপের মুখে পড়বে। তাহলে ওইখানে অসুবিধাটা কোথায়? বরং ওরা ঝামেলা যেটা পড়বে বিরোধী দল বিএনপি, আমি যতদূর এই বিএনপিকে বুঝতে পারছি এবং তাদের চিনি, বিএনপি যা যা ওয়াদা করেছে পর্যায়ক্রমে তারা বাস্তবায়ন করবে। তারা এই বিশেষ কমিটিতে না গেলেও তারা তাদের সুপারিশ ক্রমে সংসদে তুলে জুলাই সনদের এইটা সংশোধন করবে তারা। তখন এরা এই সংশোধনের বাইরে থেকে যাবে যে যা যা সংস্কার সব বিএনপি করবে। আচ্ছা, আপনি মনে করেন যে বিএনপি স্লোলি হইলেও এই বাস্তব মানে সংস্কারগুলো সে বাস্তবায়ন করবে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি তারা বাস্তবায়ন করে, তাহলে সেইটা কি, এই যে আতিক মুজাহিদ যে বিষয়টা তুললো, যিনি দলের প্রধান, ধরেন যিনি প্রধানমন্ত্রী, তিনি সংসদ নেতা, তিনি তার হাতেই সর্বময় ক্ষমতা, এই জায়গাটা থেকে বিএনপি কি সরবে? যে এই যদি জুলাই সনদে যেই সব বিষয়ে একমত হয়েছে বিএনপি, সেগুলো বাস্তবায়ন হইলে তো একজনের হাতেই সব ক্ষমতা সেটা থাকছে না। কারণ ওইখানে তো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যর প্রস্তাব আছে, ওইখানে তো 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না সেই প্রস্তাব আছে, ওইখানে তো বিভিন্ন সাংবিধানিক রিফর্মের বিষয়ে প্রস্তাব আছে। সুতরাং ওই সংস্কারগুলো হলে একজনের হাতেই সব ক্ষমতা থাকবে কি করে? আর যদি একজন সেখানে তারপরে যে ক্ষমতাটাই আছে সেটা যদি মিসইউজ করে, তাহলে এই দেশে যেহেতু পরবর্তী নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এই বিষয়ে সবাই একমত, এবং এটা সংবিধান সংশোধন তো হচ্ছে, সেই ক্ষেত্রে জনগণই তো তার জবাব দিবে। সেটা তো আরো এদের জন্য ভালো যে এরা রাজনীতি করবে। যদি এই সরকার এরকমই একজনের ক্ষমতা ব্যবহার করে জনগণের সঙ্গে খারাপ আচরণ করে, খারাপ কাজ করে, এবং রাষ্ট্রটাকে তারা ফ্যাসিবাদী কাঠামোর দিকে নিয়ে যাওয়ার কোনো উদ্যোগ দেখায়, তার ফলাফল 5 বছর পরে নির্বাচনে জনগণ দিয়ে দিবে। যখন আপনি জনগণের হাতে তার জবাব দেওয়ার ক্ষমতাটা ফিরিয়ে দিচ্ছেন, তার মানে আপনার 50%-এর বেশি সংস্কার শুধুই একটা জায়গায় হয়ে যাচ্ছে না, সেই জবাব একটা জায়গায়, সেই ক্ষমতায় ফিরিয়ে দেওয়া হলে তো সেই বিষয়টা আবার সামনে আসে, সেই গণভোট কোথায়? এখানে তো জনগণের মতামত প্রকাশ। গণভোট আর জাতীয় নির্বাচন এক জিনিস না। জাতীয় নির্বাচনে এই যে এইখানে আপনার এই সংসদেই পাস হবে, যেই প্রস্তাবনা আগে ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনে মানুষ যখন ভোট দিবে, তখন তার পছন্দের বাক্সে পছন্দের প্রার্থীকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দিতে পারে। এই নজির অতীতে আছে বাংলাদেশে। সেটা আরো কোথায় কোথায় ত্রুটি ছিল সেটা এবার আরো আলাপ আলোচনা করে সংশোধন করা হবে। কিছু রিফর্ম তো হবেই, প্রধান কে হবে, সদস্য কারা হবে, সেক্ষেত্রে জনগণ 5 বছর পরে জবাব দেওয়ার যে সুযোগটা পাচ্ছে, সেই সুযোগ পেলে কি হাসিনা 16 বছর থাকতে পারতো? ফ্যাসিবাদ কায়েম হতো? ফ্যাসিবাদ হবার জন্য তো ন্যূনতম একটা সময় লাগে, সেই সময় জনগণ কাউকে দিবে না তো। আচ্ছা, পরিষ্কার। ডক্টর ফরিদি, এই যে বিষয়টা সামনে আসছে, ওনারা যদি, বিরোধী দল যদি এই পরিষদে যোগ না দেয়, এই সংস্কার প্রক্রিয়ার মধ্যে যদি অংশ না নেয়, এবং তারা বলছে এটা তাদের কমিটমেন্ট, মানুষের কাছেও কমিটমেন্ট, এবং তারা নীতিগতভাবে একমত যে তারা এই কমিটিতে যাবে না,
যেহেতু তাদের সাথে একরকমের কি বলবেন, এটা কি বিশ্বাসঘাতকতা নাকি, মানে কি ধরনের শব্দ? গণভোটের সাথে আপনি জনগণের সাথে ছলনা, মিথ্যা ছলনা করা, মিথ্যা কথা বলা। আচ্ছা, জনগণের সাথে ছলনা করেছে তাদের ভাষায়। তো সংসদে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা আছে। এখন তারা চাইলে তাদের মতো করে মানে সংবিধান সংশোধন করতে পারত, যেটা ডক্টর সায়ন্ত তিনি বলছেন। এই ক্ষেত্রে বিরোধী দলের সংবিধান সংশোধনের বিশেষ সংসদীয় কমিটিতে যুক্ত হওয়া বা না হওয়ার কোনো কিছুকে ম্যাটার করে? আচ্ছা, প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই অনুষ্ঠানের প্রথমবারের মতো আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমি আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে ডক্টর সায়ন্তর একটা প্রসঙ্গ উনি যে টেনেছেন যে আস্থার বিষয়টা আর কি, আমরা যদি আস্থা রাখি তাহলে হবে। তো আসলে গণতান্ত্রিক জায়গায় আস্থা দিয়ে কিছু হয় না, হয় হচ্ছে কি জবাবদিহিতা দিয়ে, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা দিয়ে এবং প্রতিষ্ঠান তৈরি করে। তো সেই প্রতিষ্ঠান তৈরির ব্যাপারে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলছি, সিভিল সোসাইটি, আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। তো সেই জায়গাটা থেকে আমি বলছি যে সেই আস্থার জায়গাটা আমরা কিন্তু বিএনপির কাছ থেকে পাচ্ছি না। আমরা নির্বাচনের আগে যেসব কথা শুনেছি সর্বোচ্চ নেতৃত্বের কাছ থেকে, অনেক কিছু আমাদের কাছে স্ক্রিপ্টেড মনে হয়েছে এবং সেগুলোর কমপ্লিট 180 ডিগ্রি টার্ন অ্যারাউন্ড আমরা দেখছি। আমরা এরকম শুনেছি যে নির্বাচনের আগে নাকি জুলাই সনদে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার কথা হঠাৎ বিএনপি বলা শুরু করেছে, কিন্তু নাকি পার্টি থেকে নির্দেশ ভেতরে এসেছে যে না ভোট দেওয়ার জন্য। তারপর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, যিনি এখন আমরা মনে করছি বা মনে হচ্ছে যে পার্টি বা মধ্যে উনি একটা খুব এবং সরকারে খুব জোরালো অবস্থানে আছেন এবং অনেকে বলছেন যে উনি একটা মূল অবস্থানে আছেন নাকি। তো উনি একটা স্পষ্ট বলে দিলেন, মানে উনি হয়তো বলতে চান কি চান না আমি জানি না, উনি আসলে কি ভেবে কথাটা বলেছেন, কিন্তু এটাতে মনে হয় আসল কথাটা টের পেয়ে গেছি আমরা। উনি বলেছেন যে আমরা বিএনপি সব কিছুতে সাইন করেছে কারণ না হলে নির্বাচন হতো না। তার মানে ওনারা নির্বাচনটা পাওয়ার জন্য এই কাজটা করেছেন। আসলে হয়তো মনে এরকম ভাবে, সেটাই বা ভুল কোথায়? নির্বাচন যদি পাওয়ার জন্যই তারা করে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তো মানুষের মতামতই তো এখানে প্রতিফলন হবে। তো সেই জায়গায় বা বিএনপির অপরাধ কোথায় দেখেন? না, এটা মানে একটা কথা হলো যে আমি বিএনপি যদি বলতো যে আমি নির্বাচন চাই, আমি আর কোনো সংস্কারের মধ্যে ঢুকতে চাই না, আমি নির্বাচনই চাই, নির্বাচনের পরে দেখা যাবে। বিএনপির কথা তো বলেছে, তো বিএনপির সিনিয়র কেউ কিন্তু মানে তার আগে বলেছে যে এই সংস্কার পরে দেখা যাবে, কিন্তু যদিও একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা, যেহেতু মুখে তো অনেক কথা বলা যায়, কিন্তু কাগজে কলমে কি হচ্ছে সেটা আমাদের দেখতে হবে আর কি। কাগজে কলমে তো তারা সাইন করেছে, জি, যে সংস্কারের জন্য তারা সাইন করেছে, তাই না? তার মানে তারা সংস্কারের জন্য অঙ্গীকারবদ্ধ। তো তারপর যখন ক্ষমতায় আসা হলো, তারপর আমরা বেশ কয়েকটা কথার বরখেলাপ আমরা দেখেছি। তো একটা বিষয় হলো যে সবচেয়ে বেশি আশঙ্কার যে জায়গাটা, যে আস্থার জায়গাটা আমরা সাধারণ নাগরিক হিসেবে পাচ্ছি না, তার কারণ হলো যে অধ্যাদেশগুলো নিয়ে জটিলতা তৈরি হয়েছে বা যেই অধ্যাদেশগুলো ঝুলিয়ে দেওয়া হলো সেগুলো হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল অধ্যাদেশ। এখন বিএনপি বলতে পারে যে আমার 120টা অধ্যাদেশের মধ্যে আমি 100টাই পাশ করে দিয়েছি, কথার কথা আর কি, বেশিরভাগই 90% করেছি, 70% করেছি। কিন্তু আপনি যেগুলো সবচেয়ে বেশি ক্রিটিক্যাল, যেগুলো ওয়েট সবচেয়ে বেশি, আমি যদি এখন তো এগুলো ওয়েট কাউন্ট করি তাহলে সেগুলো মিলে আসলে হচ্ছে গিয়ে 80% বলা হবে, বাকিগুলো ইনসিগনিফিক্যান্ট, তেমন কোনো সিগনিফিক্যান্স নাই। যেমন আমি বলি যে বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতাটা হচ্ছে গিয়ে আমাদের বার্নিং একটা ইস্যু। কারণ উপরে খোদাতালা আল্লাহর পরে মাটিতে আপনি কার কাছে যে বিচার চান? আইন আদালতের কাছে। সেই আইন আদালত যদি কাজ না করে তাহলে কোনো দেশ কোনো দিন ফাংশনাল ডেমোক্রেসি, কোনো জবাবদিহিতামূলক প্রক্রিয়ার মধ্যে ঢুকতে পারে না। তো এই অধ্যাদেশটা মধ্যে দিয়ে ওরা বললো যে এটা দেখা যাবে, এটার মধ্যে প্রবলেম আছে। কি প্রবলেম আছে আমরা জানি না। তারপর ধরেন পুলিশ সংস্কার কমিশন, তারপরে হচ্ছে মানবাধিকার কমিশন, প্রত্যেকটা প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেগুলো আসলে ক্রিটিক্যাল ফর এস্টাবলিশিং ল অ্যান্ড অর্ডার, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যেগুলো প্রত্যেকটা ক্রিটিক্যাল, সেগুলাতেই ঝুলে গেল বিষয়টা। তো এগুলো কিন্তু আমাদের মনে গভীর সন্দেহের সৃষ্টি করে। তাই ডক্টর সায়ন্ত হয়তো আস্থা পাচ্ছেন, কিন্তু আমরা কিন্তু ওরকমভাবে আস্থা পাচ্ছি। আচ্ছা, আতিক মুজাহিদ,
আপনার দলের এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দলীয় প্রতীক ধানের শীষ চুরি হয়ে গেছে। আপনি বক্তব্যটা শুনেছেন কিনা? তিনি বলেছেন যে বাংলাদেশের মানুষের কাছে বড় একটা অংশ জুড়ে রয়েছে কৃষি ব্যবস্থা, সেই কৃষি ব্যবস্থা থেকে চিন্তা করে মাওলানা ভাসানী তার দলের মার্কা রেখেছিলেন ধানের শীষ, সেই মার্কা চুরি হয়ে গিয়েছিল। মাওলানা ভাসানী এখন আছেন, নাম আছে, কিন্তু তার মার্কাটা চুরি হয়ে গেছে। কিভাবে এই চুরিটা হলো, কোথায়, কে, এটা আপনি জানেন কিনা? আসলে এটা মনে হচ্ছে গতকালের একটা প্রোগ্রাম ছিল, কৃষকদের হাহাকার হাওড় অঞ্চলে, এটাতে আমিও স্পিকার ছিলাম। একটা ম্যাটাফরিক্যালি সে হয়তো বলছে যে যতগুলা কার্ড দিতেছেন যদি ফাংশন না করে আপনাদেরকে লাল কার্ড দেওয়া হবে সর্বশেষ। জি। এবং আগে কন্টেকচুয়ালি সে বলতে গিয়ে হয়তো মাওলানা ভাসানী যে স্টাইলে কৃষকদেরকে পছন্দ করেছেন, যেভাবে কৃষকদেরকে ধারণ করেছেন, সেটাকে না করে বরং আর একভাবে হয়তো ওনাদের এটাকে চুরি করে নিয়ে কৃষকদের কথা বললো, কৃষকদের কাজ করা হচ্ছে না, এইরকম একটা পার্সপেক্টিভ ম্যাটাফরিক কথা বলছে আর কি। মানে একেবারে এটা যে উদাহরণ দেওয়ার জন্য, মানে এটা তো পলিটিক্যাল একটা ম্যাটাফর আর কি। হ্যাঁ, তো এটা তো এরকম কোনো সিগনিফিকেন্ট, উনি সিরিয়াসলি বিষয়টা মিন করেন নাই, মিন করেছেন অন্য কিছু মিন করেছেন যে কৃষকদের ব্যাপারে যে সিরিয়াস হয়ে থাকে তাহলে এত হাহাকার কেন, প্রতি বছর এরকম হচ্ছে, কৃষকদের আপনারা করতেছেন, সেটা পার্সপেক্টিভে এসে গিয়ে এটা বলেছেন। এখন তার কথা আজকে রাশেদ খান বিএনপির নেতা, তিনি বলেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমার কাছে মনে হয় যে তিনি নিজেই মানসিকভাবে অসুস্থ, এখন তিনি নেশায় এক ধরনের নিমগ্ন হয়ে আছেন, কোনো সুস্থ মানুষ এভাবে কথা বলতে পারে না, তাই তার কাছে মনে হয়, তিনি বলেছেন। এখন আপনাদের শীর্ষস্থানীয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে অভিযোগ যে তিনি রাজনীতিবিদদের সম্মান দিয়ে কথা বলেন না, এটা অনেক সিনিয়ররাই বলেন। সো আপনাদের দলের মধ্যে কি এই বিষয় নিয়ে কোনো আলাপ আলোচনা হয়? আসলে দেখেন, মানে আমরা ওল্ড জেনারেশনের সাথে নিউ জেনারেশনের কিছু ভাষাগত পার্থক্য আছে। আপনারা জানেন যে নিউ জেনারেশন বেশি ঘোরানো পছন্দ করে, স্ট্রেইট পছন্দ করে কথাটাকে। তো জেনজি জেনারেশনের হয়তো ভোকাল হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারি খুবই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, যেটা পলিটিক্যাল হয়তো আদব স্টাইলে যায় না, যেটা প্রচলিত যে একটা আদব বা রেওয়াজ বা অন্যকে সম্মান দিয়ে বা ডিরেক্ট কথা না বলে একটু পেঁচিয়ে বলা, যে কিছু কিছু দল দেখা যাচ্ছে যে এখন ফেসিজমে হচ্ছে, বা ডিরেক্ট বিএনপিকে অ্যাটাক না করে বা জামাতের, এই যে একটা প্যারাডাইম আর কি, সে জায়গায় হয়তো অনেক জায়গায় আমরা প্রচলিত আইনের মানে খেলাপ হয়ে যাচ্ছে। তো এইরকম এক একজন এক এক প্যাটার্নে কথাবার্তা বলে। হ্যাঁ, যদি কোনোভাবে কোনো ফোরামে কোনো বেফাস কথা বলে, সেগুলো তো আমরা অ্যাকাউন্টেবল করি পার্টির ফোরামে, আমাদের পার্টির বিভিন্ন ফোরাম আছে, সেগুলোতে আমরা ওনাদের সংশোধনী দিই যে কথা বলার ক্ষেত্রে অবশ্যই মানুষকে অ্যাটাক করে কথা বলা যাবে না, এটা দলের কোনো বৈশিষ্ট্য না যে আমরা একজনকে অসম্মান করে কখনো বড় হওয়া যায় না, দ্যাট শুড নট বি দ্য অ্যাপ্রোচ অফ দ্য পলিটিক্যাল। আচ্ছা, এখন ওই যে ভাইয়ের কথা বিএনপির, ওনার স্যারের সাথে একটু মিলাই বলে যে বিএনপির উপর আস্থা পাবো কেমনে আমরা আসলে। আপনারা বললেন যে ইভেন একটা ইন্টারেস্টিং দেখেন, একটা অধ্যাদেশ যেটা ইন্ট্রিমের সময় করা হয়েছে এমার্জেন্সি সিচুয়েশনে প্রশাসক নিয়োগ, খেয়াল করছেন, সেই অধ্যাদেশটাকে রেখে দিছে, এটা বাতিল করে নেই কিন্তু। কেন এটা লাগবে? কারণ এখন 64টা জেলায় কিন্তু সব প্রশাসক দেওয়া হয়েছে খুব চমৎকার করে। এবং আমরা মেয়র শাহাদাত সাহেব যিনি হারার পরে হয়েছে, ওনার তো মেয়াদ শেষ হয়ে গেছে, তারপরে উনি ছাড়ে না কিন্তু, ভেরি ইন্টারেস্টিং কিন্তু। তারপরে এরকম অসংখ্য পাবো যেগুলো আসলে, যেহেতু আমি বলি আগের নির্বাচনগুলো আপনারা কেউ রিকগনিশন দিচ্ছেন না আওয়ামী লীগের, তো এখন নতুন সরকার এসে কি করবে এই জায়গায়? না ওই আর কি, আমি বলি নির্বাচন দরকার। আপনি নির্বাচন দেন, ডেমোক্রেটিক ওয়ে নির্বাচন দেন। আপনি তো এটাকে বলতেছেন আগামী বছর, ভাই আগামী বছর শেষের দিকে, 6 মাস না। এবং ওনারা একটা জিনিস ধোঁয়াশা রাখতেছেন, উপজেলা ইলেকশন দিবে কি দিবে না। আচ্ছা, কারণটা হচ্ছে ওনারা 90-এ ফিরে যেতে চায়, 91 বা 93-তে যে করছে যে উপজেলাটা বাদ, সেটাও ওনারা ডিবেট করুক। বাট তারপরে যে 80-90টা যে পাস করেছে আইন, আমি তো অধ্যাদেশগুলো পড়ছি একটু যা কষ্ট করে হলে, এইরকম মনে করেন পাবেন যে 50টা শেখ রাসেল থেকে মনে করেন যে বাংলাদেশ গ্যাস্ট্রো লিভার হয়েছে, শেখ মুজিবুর রহমান থেকে, এইগুলাই হচ্ছে অধ্যাদেশ ম্যাক্সিমামে। মেজর যেটা উনি যেটা বললো যে 80% ওয়েটওয়ালা যেগুলো, সেগুলো কিন্তু আসলে এক্সক্লুডেড করা হয়েছে ইন দ্য নেম অফ হোয়াট, বলতেছে এর চেয়ে ভালো আইন করা হবে। এবং এটা কি সমস্যা? এটার কোনো সমস্যা নাই, এটা কোনো বলা হয়নি, সে ভালো আইন করা হবে। এবং ওনাদেরই একজন, এই ডিবেট আমি যেতে চাই না আসলে, মানে সদিচ্ছা থাকলে রাষ্ট্র চেঞ্জ করা যায়। আমার একটা প্রশ্ন শুধু ছিল, আমি সায়ন্তবেকে আরেকদিন বলছিলাম যে এই চেঞ্জগুলো করলে বিএনপির কী সমস্যা হইতো, রাষ্ট্রের কি সমস্যা হইতো, এটা আমাকে বলতে হবে। যে গুম অধ্যাদেশ রাখলে রাষ্ট্রের কি সমস্যা হবে, কি জন্য বাতিল করেছে? 2টা শব্দ করে বাতিল করেছে, যে রাষ্ট্রে সেন্সিটিভ এবং জনগুরুত্বপূর্ণ। মানে কি, আপনি কোনো গ্রুপকে সেভ করার জন্য করতে যাচ্ছেন, আমরা যে অ্যাবডাকশন করে ফেলছিল এই লোকগুলো যেন অ্যাবডাকশন করা বৈধ হয়ে যায়। বিএনপি কাকে সেভ করার জন্য করবে? আপনি বলতে পারেন যাদের সাথে যদি ওনাদের কোনো ধরনের কমিটমেন্ট থাকে কারোর সাথে, না হলে এটা বাতিল করার কোনো অপশন আমি দেখি না, কারণ ওনাদের লোকজনের গুম বেশি হয়েছে, তাই না? তো সে জায়গা থেকে যেটা দেশের জন্য উপকারী,
উনি নিজে একসময় বলেছেন উনি একটা সেমিনারে যে আমি বিএনপিকে ডিফেন্ড করার জিনিস পাইতেছি না, কেন এই জিনিস বাতিল করতে হবে, কিছু কিছু ব্যাপারে ওনার ক্রিটিক আছে। হ্যাঁ, এই দুইটা বিষয় নিয়ে আমরা এক্স্যাক্টলি, যেটা একদম মানবাধিকার ইজ কমন ফর অল, এটা তো কোনোভাবে বাতিল করা যায় না। ইভেন সচিবালয়ের ব্যাপারটা বলেন, এটা তো খুব একটা সেটেল ইস্যুস এবং ওটা তো কোনো ডিসেন্টও নাই, নোট অফ ডিসেন্টও নাই, সেটা বাতিল করতে হবে কেন? মানে আমার কাছে বুঝতে হবে, তাহলে আমি আপনাকে বিশ্বাস করব কোন ভিত্তিতে যে আপনি করবেন, সংশোধন করবেন, করে এটা করবেন। আর সংশোধন যদি করতে চান গণপরিষদ, আপনি উল্টা কথা বলতে পারি যে আপনি পরিশোধ করেও আপনি তো মেজরিটি ওখানে আলোচনা করে এটা করেন, তাহলে জিনিসটা ফর্মাল হইতো। যেটা আমরা যে জন্য নিয়েছি তাহলে জনগণও বুঝতো যে না আমাদের ভোটটা নষ্ট হয় নাই, ওনাদেরকে গণভোট দিয়েছি, ওনারা রেসপেক্ট করে আমাদের ভোটটাকে, যেটাকে আমি বললাম যে লেজিটিমেসিটা নিছে ওনারা, যেটা আমাদেরকে ইগনোর করলো না, জনগণকে তারা কলা দেখাইলো না। উনি বললো 5 বছর পর কি ইলেকশন হবে, হুদা কমিশনের মতো কমিশন তৈরি হবে। কেন ভাই আমি বলি, কারণ যে পদ্ধতিতে এখন আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগ দিবেন কনস্টিটিউশন অনুযায়ী, তো 93(2) সে অনুযায়ী দিলে কি হবে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে শেষ বিচারপতিকে কোথায় নিয়োগ দিবেন? তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। তা শেষ বিচারপতিকে কে নিয়োগ দেবে? আবার রাষ্ট্রপতি কার পরামর্শে? প্রধানমন্ত্রীর পরামর্শে। তাহলে কাকে প্রধান বিচারপতি বানাবেন? আপনার দলের লোকটাকে যে মেন্টালিটিতে, সে তো এগেনে সে আবার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে। তাহলে আপনি ফেয়ার ইলেকশন পাবেন কোথা থেকে? মারামারি তো 5 বছর পরেই লাগবে। আপনি বোঝেন পাওয়ার ট্রানজাকশন ইস্যুটাকে। সো এই জিনিসটাকে সিরিয়াসলি নেন না, মানে কিছু জিনিস এটা ফেয়ার রাখি না আমরা। এবং আপনি যে আরো বিশ্বাস পাবো না কেমনে বলি, লাস্ট দুইটা জায়গায় ইলেকশন হয়েছে, বগুড়া একটা, শেরপুর একটা, শুনলেন কি কোথায়? জি, এই ইলেকশন দুটি কি আপনি একটু আলোচনা করছেন? কি ইলেকশন হয়েছে এগুলো? আমরা দেখছেন জাল ভোট দিতেছে, কি হেফাজত, এটা একটা রিভিউ করে, এই দুটো ইলেকশন শুধু রিভিউ করলে আমরা বুঝতে পারবো যে সামনে কী রকম হতে পারে। ইন্টারিম বাইরে যে দুইটা ইলেকশন হলো এই সরকারের আন্ডারে, সেই দুইটার ব্যাপারে একটু অ্যানালাইসিস করে দেন উই উইল বিলিভ বিএনপি ইজ গোয়িং টু ডু ডেমোক্রেটিক্যালি হেভি কাজ করবে বাংলাদেশের জন্য। অনেক ডেমোক্রেটিক পার্টি, ওনারা আসলে পাওয়ার চায়, বুঝতেন? সবাই শুধু বলে যে ডেমোক্রেটিক, আসলে তাদের পাওয়ার দরকার। লেট আস সি ওনারা কি করে। তাইলে এই যে সংস্কার কমিশন তারা যেখানে পরিষদে মানে আপনাদেরকে রাখতে তারা চেয়েছে, 2/3 মেজরিটি তো তাদের আছে, সেখানে আপনাদের রাখলে কি তাদের কি লাভ? কি লাভ? আপনার শুনে একটা পদ্ধতিকে আপনাকে বলছি, আবার এর সাথে আবার জুড়ে দেই, আপনারা বিএনপি বলেছিল সরকার গঠন করলে তারা একটা ডেপুটি স্পিকারের পদ সেটা দিতে চায় বিরোধী দলকে, সেটা নিল না কেন? আপনি খেয়াল করেন, আপনি জুলাই সনদ মানতেছেন না, আপনি আমাকে একটা দিলেন, আমাকে একটা বাটোয়ারা দিলেন। বাটোয়ারা কি রিসপেক্টফুল জিনিস? আমার কথা বলছেন, জুলাই সনদটা আপনি গণভোট অনুযায়ী পালন করেন, অটোমেটিক্যালি একটা ভাগে পড়ে যাবে। তারপরে কি আপনার যদি সংসদীয় আছে কমিটি আছে 48 বা 50টা, এখানে অটোমেটিক্যালি বেশি ভাগ পাওয়ার কথা কি? বিরোধী দল থেকে, কারণ এটা জুলাই সনদের আমরা যেভাবে আমরা এগ্রিড করেছি। আচ্ছা দেখেন, এই জুলাই সনদে গণপরিষদ কথাটাই বলে, এটা কার প্রস্তাবনা ছিল? গণসংস্কার পরিষদের, এটা সাকিব ভাইয়ের প্রস্তাবনা। গণভোট কার প্রস্তাবনা? সালাউদ্দিন সাহেব। আপনার জায়গা থেকে আপনি সরে গেছেন, আপনি তো নিজের জায়গায় নিজে নাই। আমি আপনাকে হাউ শুড আই বিলিভ ইউ? আচ্ছা, মানে আপনি আসলে এইভাবে ছলনা করা দরকার নেই, স্ট্রেট বলে দেন যেটা বলছেন, ওইটাকে চমৎকার কথা বলছেন যে আসলে আমরা ইলেকশন চেয়েছিলাম, ইলেকশনটা পেয়ে গেছি, ভাই হিসেব যা ছিল আমরা দিব না, আমরা খুবই ভালো অক্ষর অক্ষরে পালন করবো। অক্ষর অক্ষরে পালন কোনটা করবো উনি বলছে, অলরেডি নোট অফ ডিসেন্ট বাদ দিলে সব বাদ হয়ে যায়। আরও একটা পয়েন্ট আছে, যে দল ক্ষমতায় যাবে একটা প্যারা যুক্ত করা হয়েছে, এটার ব্যাপারে আখতারটা সবাই বলেছে, এই প্যারা কখনো কোথাও ছিল না। এই ওখানে একজন বলে যে একজন বড় নেতা, নাম তো বললেই বুঝবেন অটোমেটিক্যালি, যে ওখানে বসে থেকে উনি লেখাইছেন যে দল ক্ষমতায় মেজরিটি পাবেন তার ইচ্ছা মতো সে চেঞ্জ করতে পারবেন। তো এই সনদের দরকার ছিল না। এর কথা মানে হচ্ছে আমার ইশতেহার অনুযায়ী আমি চেঞ্জ করব, তাহলে আমার সনদের দরকার আছে ভাই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ডক্টর সায়ন্ত, বিরোধী দলের যে 5 সদস্য ধরেন এই কমিটিতে যোগ দেওয়ার কথা, এখন তারা দিবে না। এখন যদি তারা না দেয় বা দিত যদি, এবং তাদের মতামতের কোনো মূল্যায়ন তো মানে না থাকারই কথা, কারণ তাদের তো মাত্র 5 জন। আচ্ছা, একটা প্রশ্ন আপনাকে করি, এটাও কি শুধু ফর্মাল করতে পারেন যে সংসদীয় কমিটিগুলো, সেখানে কি বিরোধী দলের সদস্যরা যাচ্ছে না? যে বিশেষ কমিটি হয়েছিল অধ্যাদেশগুলো কোনটা আইনে পরিণত করবে হুবহু, কোনটা চেঞ্জ করবে, সংশোধন করবে, কোনটা নিবে না, ওইটার যে বিশেষ কমিটি হয়েছিল সেখানে বিরোধী দল গেছে না? যে আমাদের 2 জন এমপি সদস্য ওইখানে যেতে পেরেছে, সংসদীয় কমিটিতে তো যেতে পারবে। সুবিধা প্রাপ্তিতে সব জায়গায় এমপি হিসেবে যা যা প্রাপ্য কোনোটা ছাড়তে পারবে না, শুধু এই একটা কমিটির কাছে তারা এটা করবে। আর যে গণভোটের জন্য এত বেশি করেন জনরায়, বাংলাদেশে এবার মোট ভোটার ছিল কত? প্রায় 13 কোটি, 12 কোটি 83 লাখ প্লাস। 13 কোটি ভোটারের মধ্যে কত শতাংশ ভোট পড়েছে? 59 পয়েন্ট সামথিং, 8 কোটির মতো লোক ভোট দিয়েছে ধরেন। সেই 8 কোটি প্রাপ্ত ভোটারের মধ্যে আবার 60% পড়েছে গণভোট।
সেক্ষেত্রে 70% পড়েছে। সেই 70% হলে এখান থেকে আবার 30% প্রতি কোটিতে 30 লাখ যদি আপনি বাদ দেন, তাহলে 8 লাখের 3 8 24 2 কোটি 40 লাখ আরও কমায় দেন আপনি 8 লাখ থেকে, তাহলে 5.5 কোটি, প্রায় 5.5 কোটি লোক হলো গণভোটের পক্ষে দিয়েছে। তাহলে আপনার গণভোটের পক্ষে ভোট দেন এই টোটাল জনসংখ্যার কত শতাংশ? সুতরাং বিএনপি যদি না বলা যাবে জাতীয় আমি বলছি এইখানে গণভোট আর জাতীয় ভোটের এই ডিমার্কেশনটা রাখা দরকার ছিল। যখন আপনি মেজরিটির রায়ে আপনি প্রতিনিধি নির্বাচন হবেন সেটা এক জিনিস, আর আপনি গণভোট যখন করবেন, গণভোটের বেলায় এটা আমাদের ওই গণভোট হওয়ার আগেও আমি নিজে দাবি করেছি অনেক অনুষ্ঠানে, এবং অনেকের দাবি ছিল যে সেইখানে এই বিধান দিতে হবে যে গণভোটের টোটাল জনসংখ্যার মানে ভোটারের মিনিমাম কত শতাংশ ভোট পড়লে সেই গণভোট অনুযায়ী একটা রাষ্ট্রের রেডিক্যাল চেঞ্জ বা যেটা আপনি করতে চান করা যাবে। আপনি ওইখানে আপনি তো মেজরিটির ভোট পাইলে আপনি এমপি হবেন, সেটা দিতে 153 অটো এমপি হয়ে গেছে, ভোট দেন। আবার সেখানে তো আপনার 5% না, আগে নিয়ম না পাল্টাইলে এই প্রশ্নগুলো তুলতে হবে। 5%, 7% ভোট পেয়ে তো এমপি হয়ে গেছে, কিন্তু 7%, 5% ভোট দিয়ে আপনি গণভোট দিয়ে জায়েজ করে ফেলবেন সেটা চেঞ্জ করতে হবে। সেই প্রস্তাব আগেও করেছি, এখনো করছি। আপনার যুক্তিতেই এখন যদি 13 কোটি ভোটার হয় এবং 5.5 কোটি ধরেন ভোট দিছে আপনাদের পক্ষে বা গণভোটের পক্ষে, এখন আরো কত, আরো ধরেন 8 কোটি, 8 5 13, হ্যাঁ 8 কোটি মানুষ তারা ধরেন ভোট দেয় নাই, যদি না দিয়ে থাকে বা আসে নাই অথবা দিতে চায় নাই, এখন তারা যদি বলে যে তারা আওয়ামী লীগের সাপোর্টার, না আওয়ামী লীগের না, বিএনপি দেখেন, বিএনপি তার অবস্থান রাগ ঢাক না রেখে স্পষ্ট করেছে। বিএনপির সঙ্গে প্রতারণা করে তাদেরকে বাধ্য করা হয়েছে গণভোটের এটা রাজি হতে, এবং বিএনপি দলগতভাবে গণভোটের বিপক্ষেই তাদের অনেককে প্রচারণা চালাচ্ছিল। যখন ট্যাগিং করা হলো বিএনপি সংস্কারের বিরুদ্ধে দেখো, তখন বিএনপি শেষ সময় এসে বিএনপি প্রধান বলল যে আপনার হার পক্ষে ভোট দেন। সেটা একটা কৌশলগত প্রতারণা করেছে তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্ট। আর যেটা বলতেছে যে জুলাই সনদের মধ্যে ওই যে দল বিজয়ী হবে তারা ইস্তেহার অনুসারে করবে, এটা ঢুকানো হয়েছে জোর করে। এটা জোর করে ঢুকাইতে হবে কেন? এটা তো ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম বক্তব্যে বলেছে, এবং আপনি এখন সার্চ দেন তারপরে পাবেন ডক্টর আলী রিয়াজ বলেছে যে ন্যূনতম যে বিষয়গুলোতে সকল দল একমত হবে আমরা সেটুকু ঐক্যমত্য নিয়ে আমরা সংস্কারে এগিয়ে যাব, আর যে বিষয়ে তারা একমত হবে না সেইটা ওই দলগুলো তাদের নির্বাচনী ইস্তেহারে দিবে এবং জনগণ সিদ্ধান্ত দিবে সে বিষয়ে। জনগণের সিদ্ধান্তের জন্যই গণভোট। হ্যাঁ, এই না, বিষয়টা হলো যে বিষয়ে সবাই একমত হবে, একমতের অংশটা নিয়ে তারা গণভোটে যাবে। যে বিষয়ে একমত হবে না, সেই একমত না হওয়া বিষয়গুলো রাজনৈতিক দলগুলো তাদের ইস্তেহারে দিবে। যেমন বিএনপি দিয়েছে, বিএনপি ইস্তেহারে বলেছে যে আপনারা আমাদের নির্বাচিত করলে আমরা উচ্চকক্ষে পিআর পদ্ধতি যেটা বলা হচ্ছে ওই পিআরে ভোটের আনুপাতিক পিআরে যাব না, আমরা সংখ্যা আসন প্রাপ্তির আনুপাতিক পিআরে যাব। এটা বিএনপি স্পষ্ট করেছে তাদের ইস্তেহারে। সুতরাং জনগণ এটা জানার পরে বিএনপিকে ভোট দিয়েছে, বিএনপি ক্ষমতা আসলে এটা মানবে না, এটা মানবে। এই কথাটাই শুরুতে বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর আলী রিয়াজ। অন রেকর্ড আপনি এখন সার্চ দেন গুগলে, এখন ওই রিপোর্ট আপনি পাবেন। তাহলে বিএনপির কোন নেতা বসে থেকে জোর করে কেন লেখাইতে হবে যে যেগুলোতে আমরা একমত হব না, নোট অফ ডিসেন্ট থাকবে? না, কিন্তু যে প্রতারণার কথা বললেন, আবার আতিক মুজাহিদ বললেন যে আপনারা মানে বিএনপি, দুঃখিত আপনারা বলছি, মানে বিএনপি তখন প্রস্তাব করলো যে এই গণভোটটা হওয়া দরকার, এই প্রস্তাবনা কি বিএনপির পক্ষ থেকে ছিল? এইবার আমি বলি গণভোটের বিষয়। কালকে একটা আলোচনা অনুষ্ঠানে আতিক মুজাহিদ ওখানে ছিল, তার উপস্থিতিতেই জামায়াতের এক কেন্দ্রীয় নেতা দাবি করেছেন গণভোটের প্রস্তাব প্রথম বিএনপি করে নাই, জামায়াত করেছে। আতিক মুজাহিদ তখন কিন্তু বলে নাই যে না আপনারা করেন নাই, তাইলে আবার জোটের নেতার বিপক্ষে মত চলে যায়। টকশোতে আবার আমাদের সঙ্গে বলছে যে বিএনপি করছে। এখন কালকের অনুষ্ঠানে এহসান মাহবুব জুবায়ের যেটা বলেছিল যে ওনারা গণভোটটা আগে হওয়া উচিত, না বলছে গণভোটের প্রস্তাব বিএনপি করেছে বলে তারা দাবি করে। গণভোটের প্রস্তাব বিএনপি করেনি, গণভোটের প্রস্তাব জামায়াত ইসলাম প্রথম করেছে, এটা উনি বলেছেন কালকে। এবং এটা এখন কে আগে করেছে কে পরে করেছে সেটা তো বিষয় না। গণভোটটা কেন সন্দেহে এবং এই বিভেদের মূলে কাজ করলো? কারণ হচ্ছে গিয়ে
ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, ঐক্যমত্য কমিশনে যিনি এটা পরিচালনা করলেন, এই দুইজনেই প্রকাশ্য স্টেটমেন্ট করে কমিটমেন্ট করলেন যে ন্যূনতম যে বিষয়ে সকল দল একমত হবে সেটা নিয়ে সংস্কারে তারা যাবে এবং গণভোটে যাবে, বাকিগুলি ইস্তেহারে দিবে। তারপরে তারা বিএনপিকে না জানিয়ে প্রতারণামূলক চালাকির আশ্রয় নিয়ে তারা গণভোটে নোট অফ ডিসেন্ট সহ সব ঢুকিয়ে দিল। বিএনপিকে এমন একটা জায়গায় ফেলে দিল যে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে অথচ সেটা তাদের গিলতে হবে। তখন বিএনপির মধ্যে এই বিষয়টা কাজ করেছে। আমি অনেকের সঙ্গে আলাপ করেছি, আমি নিজেও ফিল করেছি যে এই নির্বাচনটা মূলত পেছাতে চায় অথবা এটা ভণ্ডুল করতে চায় একটা শক্তি। তার মধ্যে রাজনৈতিক শক্তি হিসেবে জামায়াত ইসলাম এবং এনসিপি সবসময় নির্বাচন পেছানোর দিকেই তাদের বক্তব্য, অবস্থান সব কিছু ছিল। শুরুতে বলছিল সব সংস্কার আগে হতে হবে, পরে নির্বাচন, আগে সংস্কার পরে নির্বাচন। পরে সেখান থেকে একটু সরে আসলো। তাদের সমস্ত মোটিভ, সমস্ত বক্তব্য, সমস্ত কার্যক্রম ছিল যে নির্বাচন আরও দীর্ঘায়িত করা, পেছনে যাওয়া। এবং এই সুযোগ অন্য একটা শক্তির, এই সরকারই হাসিনা যতদিনের জন্য নির্বাচিত হয়েছিল সেই পুরো টাইম এরা থাকতে পারবে এরকম মতামত দেওয়া শুরু করেছিল। কেউ কেউ এরকম সুর তোলা শুরু করেছিল যে ইউনূস সরকার আজীবন থাকুক। বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচনটা গুরুত্বপূর্ণ, সেই জন্য গণতন্ত্রের স্বার্থে বিএনপি নির্বাচনটাকে অগ্রাধিকার দিয়েছে। সেই নির্বাচনে মানুষ বিএনপিকে ভোট না দিলে অন্য কেউ আসবে। বিএনপি যে জনগণের ভোট পেয়ে নির্বাচিত হয়ে যাবে সেই ব্যাপারে কি বিএনপি তো কনফার্ম থাকার কোনো কারণ নাই। জামায়াত ইসলাম এবং এনসিপি তো এবার অত্যন্ত শক্তিশালী পজিশনে মাঠে ছিল এবং একটা ফ্লো তৈরি হয়েছিল, সব জায়গায় বলা বলি শুরু হয়েছিল যে আওয়ামী লীগকেও দেখেছি, বিএনপিকে দেখেছি, এবার জামাতকে দেখি। বিজেপি যেই সুর তুলেছে পশ্চিমবঙ্গে সেই সুর বাংলাদেশে উঠেছিল না। তারা নানানভাবে ধর্মের অপব্যবহার, বেহেশতের টিকিট বিক্রি, টাকা চড়ানো, সব কিছু করে এইরকম একটা পরিস্থিতি তৈরি করেছিল যে তারা ক্ষমতায় চলে আসতেছে। সুতরাং বিএনপি কোন আক্কেলে কেন এটা মনে করবে যে আমরাই ক্ষমতায় আসবো, সুতরাং নির্বাচন আমাদের চাই। নির্বাচন চাই আমাদের চাই না, নির্বাচন চাই। কারণ হচ্ছে নির্বাচন ছাড়া এদেশ গণতন্ত্র উত্তরণ ব্যাহত হয়ে যেতে পারে, দীর্ঘায়িত হতে পারে, এমনকি ভণ্ডুল হয়ে যেতে পারে। সুতরাং বিএনপি গণতন্ত্রের স্বার্থে নির্বাচন চেয়েছে, সেইটাকে ওরা ধরে নিচ্ছে। বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় চায়। ওনরাই বা এত ইনফিরিয়র কমপ্লেক্সিটিতে ভোগেন কেন, এত পাওয়ার নিয়ে, এত টাকা নিয়ে, এত ধর্ম নিয়ে, যে জনগণ আমাদের ভোট দিবে না, বিএনপি ক্ষমতায় আসবে। অতএব বিএনপি নির্বাচন চেয়েছে মানে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায়। আচ্ছা আচ্ছা, পরিষ্কার। ডক্টর ফরিদি, আপনি কি এই বিষয়ে কিছু যুক্ত করতে চান? আমরা অন্য আরেকটা প্রসঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ, আমি জাস্ট ওনার কথা দুই একটা বিষয়, ডক্টর সায়ন্ত গণভোট নিয়ে প্রশ্ন তুলছেন যে একটা সার্টেন পার্ট, মানে ওনার কথা শুনে আমি যেটা বুঝলাম যে 70% না, উনি হয়তো 90% বা হয়তো 100%ও চাইতে পারেন আর কি, যে সবাই পক্ষে ভোট দিলে তখনই গণভোটটা হবে। তো এটা আমার কাছে মনে হয় যে এরকম আমি আমরা 100% চাইতে পারি, আপনি বলে দিলে তো হবে না। তো আমি বলি, সরি, মানে আপনি মিসলিড করছেন। না, আমি সরি, আমি বলছি এটা সার্টেইন, এটা একটা রুলস অধ্যাদেশ দিয়ে হোক বা এখন আইন করা উচিত। দেশে যদি গণভোট হয়, জাতীয় নির্বাচনে এখনো পর্যন্ত মেজরিটি পেলেই হবে, সেই বিধান গণভোটে রাখা উচিত না। ওই সুযোগে 5% ভোট নিয়ে এমপি হয়ে গেছে, বিনা ভোটে এমপি হয়ে গেছে, আমরা গণভোটে ওইটা করতে দিব? না, সেটা সেভাবে তো আর হয় না। 70% এটা একটা মানে সিগনিফিক্যান্ট নাম্বার, তাই না? যেখানে আপনার টার্ন আউট হচ্ছে গিয়ে 59%, সেখানে 70%, সেই 60%-এর মধ্যে 70% যখন আপনার দিচ্ছে, সেটা একটা ওভারওয়েলমিং মেজরিটি। এটাকে আপনি বিভিন্নভাবে স্পিন করতে পারেন, কিন্তু যেটা সত্য সেটা তো সত্যই। তো এখন আপনি খেলা শুরু হওয়ার আগে একটা নিয়ম সেট করবেন এবং খেলতে রাজি আছেন, আপনি সবাইকে বলছেন হ্যাঁ চলো আমরা খেলি। তো খেলার পরে যখন ফলটা হলো তখন বললো না, এটা এভাবে এই নিয়মটা ছিল না, ও ফাউল করছে, ও করছে। তো মানে দুঃখিত, আপনার কথাগুলো ওরকম শোনা যাচ্ছে আর কি। তো এই জন্য আমার কাছে মনে হয়, এই জন্যই আমাদের কাছে যেটা আমি বারবার বলছিলাম যে একটা আস্থার অভাব আসছে, যে বিভিন্ন রকম কথা। আপনি শুধু আমাকে নিয়ে খেলবেন সেই অধিকার আপনার একারই আছে। উইন্টারিমের সময় বিএনপিকে নিয়ে যে অনৈতিক খেলা খেলেছে সেটা একটু বলেন। হ্যাঁ, আপনার মনে হয় না যে বিএনপির মতো একটা বড় দলকে ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে, এবং জামাত বিএনপি যেই সংস্কারের প্রস্তাবনাই বিএনপি দিয়েছে, 31 দফা বলেন, ভিশন 2030 বলেন, সংস্কার নাম উচ্চারণ পারতো না, সংস্কার শব্দের উচ্চারণ পারতো না বড় নেতারা যখন, তখন বিএনপি সংস্কারের প্রবক্তা। সেই দলকে আপনি সংস্কার বিরোধী বলে তকমা লাগিয়ে দিবেন, যেটা মানে না বলেন। তো তখন আপনি যখন কথা বলছেন তখন কিন্তু আমরা তেমন কিছু বলি না। আচ্ছা বলেন, অসুবিধা নেই। একটা মিনিট যদি বলতে দেন, তো সেটা হলো যে
বিএনপি সংস্কার বলেছে, এখন হচ্ছে কি অ্যাকশন স্পিক্স লাউডার দেন দ্য ওয়ার্ড। আপনি মুখে অনেক কথা বলতে পারেন, আসলে কাজের সময় যখন কি করছেন সেটা দিয়ে আমরা আসলে বুঝতে পারি যে আসলে আপনার মনের ইচ্ছাটা কি, বা আপনার দলের মনের ইচ্ছাটা কি, বা আমার দলের মনের ইচ্ছাটা কি, আমার মনের ইচ্ছাটা কি। তো আপনি যেটা বলছিলেন যে বিএনপি তো আসলে ক্ষমতায় যাবে, ওটা আসলে তারা কখনো নিশ্চিত হতে পারে নাই, কারণ জামাতের একটা জোয়ার এসেছিল। তো বিএনপি তো আসলে নির্বাচনের মাধ্যমে যে জিতবে তাকেই মেনে নিত। কিন্তু বিএনপি কিন্তু অনেকটা সময় পর্যন্ত নিশ্চিত ছিল যে তারা ক্ষমতায় যাচ্ছে, এবং যেই সময়টাতে এই সংস্কার নিয়ে ঐক্যমত কমিশন ছিল তখন পর্যন্ত কিন্তু বিএনপির ফেভারেই সব ছিল। জাস্ট যখন ডাকসু ইলেকশন থেকে শুরু করে শিবির যেটা শুরু করলো, তখন দেশের মানুষের মধ্যে একটা বিভিন্ন ধরনের আলাপ হতে লাগলো, হয়তো জামাত আসছে, কিন্তু সেটা কিন্তু পরে, মানে অ্যাটলিস্ট 1 বছর এর বেশি সময় পরে তখন একটা জামাতের জোয়ার শুরু হয়েছিল। কিন্তু তার আগেই কিন্তু ঐক্যমত কমিশনের নেগোসিয়েশন সব হয়ে গেছে, এবং সেই সময়টাতে বিএনপির মাইন্ডসেট ছিল তারা ক্ষমতায় আসছে, এবং সেই অনুযায়ী কিন্তু তারা নেগোসিয়েশনগুলো করেছে। তো আমার কথা হলো যে জামাতের মাইন্ডসেট কি ছিল তখন? জামাতের মাইন্ডসেট ছিল তারা আগের চেয়ে ভালো করবে, আমার ধারণা। মানে অবশ্যই ক্ষমতা ভালো আসবে করবে। এটা তারা ভাবতো না, ক্ষমতা আসবে ভাবা শুরু করেছে আরো পরে, আমি সেটা বলছি। মানে আরো তখন পরে। ভাবতো না, আগে ভাবতো না। মানে ধরেন আমি একদম স্পেসিফিকলি আপনাকে বলে দেই, 2025-এর সেপ্টেম্বরে মনে হয় ডাকসু ইলেকশন হলো, এবং সেখানে শিবির জিতলো, তারপরে পরপর কয়েকটা পাবলিক ইস্যু জিতলো, তখন থেকে জোয়ারটা আসলো। তার আগে জামাতের নেতাদের সঙ্গে কথা হতো আপনার? তখন যে তারা নিশ্চিত ছিল তারা আসছে না। তারা নিশ্চিত ছিল কি তাদের মনের কথা আমি জানি না, বিএনপি নিশ্চিত ছিল এটা আমি বলতেছে। পাবলিক পারসেপশনের কথা বলছি, পাবলিক পারসেপশনের কথা বলছি। তো সেই জন্য আমার কথা হলো যে দেখেন ভাই, আমরা তো আসলে কোনো পার্টি করি না, একদম সাধারণ মানুষ। আমরা চাই দেশের কল্যাণ, দেশের ভালো হোক, দেশে একটা জবাবদিহিমূলক সরকার গড়ে উঠুক। আমি আপনার মতোই সাধারণ, আমিও পার্টি করি না। যে কোনো অন্যায় করলে, হ্যাঁ অবশ্যই। আপনি একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, আমি একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, আপনিও কোনো পদ ধারণ করেন না, আমিও পদ ধারণ করি। আপনি স্বাধীন মত দেন, আমি স্বাধীন মত। হ্যাঁ, আমি আপনাকে বলি নাই তো আপনি কোনো পার্টি করেন না। ওই যে বললেন আপনি শান্ত ভাই কোনো পার্টি করেন, শুধু ড্যাবে ভোট দেয়। হ্যাঁ, আমি আমার যে না, ভোট তো দিতেই পারে, ভোট যে কেউ দিবে। ড্যাব একটা নন পলিটিক্যাল পার্টি। আচ্ছা, আমার নন পলিটিক্যাল পার্টি, সেটা প্রফেশনাল। আমার যে শঙ্কার জায়গাটা আরেকটা ছোট্ট জিনিস বলে শেষ করছি, সেটা হচ্ছে যে দেখেন, এই যে একটা বাণিজ্য নীতি যেটা, মার্কিন বাণিজ্য নীতি যেটা, সেটা ভোটের 3 দিন আগে তড়িঘড়ি করে সম্পাদন করা হলো। আমি জানি না আপনি বাণিজ্য নীতিটা পড়েছেন কিনা। আপনি এটা 32 পেজের বাণিজ্য নীতি, সেটা পুরোটা পড়া লাগবে না, আপনি জাস্ট প্রথম 10টা পেজ পড়েন। তো আমি আমার ফেসবুক পোস্টে লিখেছিলাম যে এটা পড়ে আমাদের সাবেক প্রেসিডেন্ট বলছেন যে একজন ট্রেড এক্সপার্ট ছাড়া কে এইসব নিয়ে কথা বলার কার এত বড় সাহস আছে, এই ধরনের একটা কথা বললেন আর কি। আমার ধারণা উনি নিজেও পড়েননি। উনি যদি নিজেও পড়তেন তাহলে এই কথা লেখার ওনার দুঃসাহসটাও হতো না। এরকম ভয়ানক দাসখত লিখে দেওয়া কোনো চুক্তি বাংলাদেশের ইতিহাসে এর আগে হয় নাই। সেটা কি বিএনপি করেছে? আমি সেটা বলছি না, না, বিএনপি পররাষ্ট্রমন্ত্রী করেছে। বিএনপির সম্মতি নিয়ে নাকি এটা করা হয়েছে। এই বক্তব্য বলেন যে দুই দলের, আপনি এখানে পার্সিয়াল করছেন। যারা বলেছে তারা বলছে বিএনপি এবং জামাত দুই দলের মত ছিল। আমাদের দুই দলের মত নিয়ে করা হয়েছে, এটা আমাদের বলে দেওয়ার পরে বলছেন আপনি। কিন্তু বিএনপির দায়টা এখানে কেন বেশি? তারা যে এই চুক্তির মাস্টার মাইন্ড খলিলুর রহমান, তাকে তারা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে দায়টা, এবং তারা এখন ক্ষমতায়, এবং ফরেন পলিসি এখন বাংলাদেশের ফরেন পলিসি এমন একজনের হাতে যিনি ইলেকশনের 3 দিন আগে দেশকে অলমোস্ট বিক্রি করে দিয়েছেন। হ্যাঁ, আপনি জাস্ট একবার চুক্তিটা পড়বেন। যদি একটা লাইন আছে, আমি তো মানে আমি যতটুকু পড়েছি একটা লাইন ছিল, সেইটাই সবচাইতে বেশি। আপনার মাধ্যমে একটা জিনিস জানি, দেশ যে বিক্রি করে দিল যে ওই ব্যক্তি ইন্টারিমের সময়, এবং তিনি এখন এই সরকারের মন্ত্রী, জাতীয় সংসদে কি জামায়াত ইসলাম এটার বিরুদ্ধে কোনো প্রস্তাবনা বা কোনো এটা কিছু করেছে? আচ্ছা, তার মানে জামাতেরও দেশ বিক্রিতে জাতীয় সংসদের প্রতিনিধি এমপি এখানে আছে, আপনার সাথে আমি একমত। জি, আপনারা বলতে পারেন জাতীয় সংসদে কেন এই বিষয়টা নিয়ে আলোচনা হয়নি? ওখানে ডক্টর ফরিদি যেটা মেনশন করেছেন যে দেশকে দাস বানানোর জন্যে যত কিছু লেখা যায় তার এই 32 পেজে তা আছে। একটা লাইন শুধু আমার মনে আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী এমন কোনো জায়গায় বাংলাদেশ কোনো ব্যবসা কোনো সাইন করতে পারবে না। আপনারা কি এই বিষয়টা নিয়ে সংসদে কেন দাঁড়ান নাই? যদি বিএনপি জামায়াতের বিরুদ্ধে আন্দোলন করছে না কেন? এটা আমার প্রশ্ন, আমি প্রশ্ন করেছিলাম। এনসিপি কেন করছে না? এনসিপি কে আমি ওনার সাথে আনঅফিশিয়ালি কথা হচ্ছিল
গত 1 মাসে স্কুলে যেমন ফুল প্যাক ক্লাস হয় এরকম ক্লাস হয়েছে, এবং এমনও কিছু আইন পাশ করা হয়েছে আধা ঘন্টা আগে দেওয়া হয়েছে, 10 মিনিট আগে দেওয়া হয়েছে, পড়তেও পারিনি। হাজয়যুক্ত আমরা যেগুলো আমাদের মনে পড়ছে, যেগুলো পড়ছি সেগুলো আমরা ভেটো দিয়েছি। না, এটা কি গড় ওই আইনের মতো আইন? আমি আপনার না, ওই যে অধ্যাদেশগুলোই হয়েছে, অধ্যাদেশগুলো অনেক সময় আমরা রেকটিফাই করেছে, কোনো কিছু জায়গায় কিছু হয়েছে। তারা ঘন্টাব্যাপী কথা বলেছে, চাইলে এটা আনতে না না, সেটা এরকম না। যদি আমরা অলরেডি আমাদের পার্টি ফোরামে আলোচনা হয়েছে, আমরা এটা নিয়ে আমাদের একটা পার্টি থেকে খুব দ্রুতই একটা আমাদের এটা নিয়ে আলোচনা এবং আমাদের স্টেটমেন্ট দেওয়া হবে এই বাণিজ্য চুক্তি নিয়ে রিভিউ করার ব্যাপারে, এবং এটা নিয়ে অবশ্যই এটা ডেঞ্জারাস থিং। হ্যাঁ, তো যেগুলো আপনি ইলেকশনের পর যেটা হয়েছে, আপনারা মাঠের কর্মসূচি দিচ্ছেন না বিভাগীয় সব জায়গায়, এই যে সংস্কার মানছে না বলে দেশ বিক্রি হয়ে গেলে সংস্কার দিয়ে কি করবেন? তাহলে ওটা নিয়ে একটা কর্মসূচি দেন। সেটাই মানে সেটা দেশ বিক্রি হয়েছে কি দেশ বিক্রি হয়ে গেলে সংস্কার দিয়ে কি করবেন? কিন্তু ভাই বললেন দেশ বিক্রি, আপনিও সেটা মানলেন, সায় দিলেন। ওনার পার্সপেক্টিভ থেকে আপনিও তো হ্যাঁ মাথা সায় দিলেন। পার্সপেক্টিভ থেকে হচ্ছে যে যেই ব্যক্তিটাকে ফরেন মিনিস্টার, আমি বলি ভাই, যে ব্যক্তিটাকে সারা দিন রাত সবাই গাইলেন যে একটা বিদেশি নাগরিককে আপনারা কিভাবে ফরেন অ্যাডভাইজার হয়, বিশেষ উপদেষ্টা হয়, সেই ব্যক্তিকেই আপনার এমন কি কারণ আছে যেমন রাষ্ট্রপতিকে রাখার কোনো কারণ আমি দেখি না যেরকম, ঠিক একইভাবে অলিখিত কি অদৃশ্য শক্তি এত বেশি ভালো জিনিস যে ওনাকেই রাখতে হবে, এবং পররাষ্ট্রমন্ত্রীর মতো রাষ্ট্র যিনি এমন একটা স্টেটমেন্ট দিয়েছেন আমাদের হরমুজ প্রণালীতে কিছু আসতেই দেয় না ইরান, ওনারা এসে বলে দিল মানে এমন কিছু। আমি তো দাঁড়িয়ে বলেছি আমি কিন্তু যে আমাদের ডিপ্লোম্যাটিক ফেইলিওরের কারণে আমরা অনেক জায়গায় কিন্তু আমরা ইমব্যালেন্স স্টেটমেন্ট দিয়েছি পুরো, আর আমরা মনে হচ্ছে একটা দেশের পক্ষ নিয়ে আমরা স্টেটমেন্ট দিচ্ছি, পুরো আমাদের রাষ্ট্র পলিসি সাজানো হয়েছে। এখন পর্যন্ত খুব হাইলি কিন্তু পোটেনশিয়াল কিছু দেখতে পাই না আমরা স্টেটমেন্টের ক্ষেত্রে, ইরান পার্টিকুলারলি ইরান ওয়ারের ক্ষেত্রে দেখি যদি। হ্যাঁ, এই বাণিজ্য চুক্তিটা নিয়ে যেহেতু আমরা এটা নিয়ে পড়াশোনা করতেছি, হোপফুলি আমাদের খুব দ্রুত আমাদের পার্টি থেকে আমরা একটা ক্লিয়ার স্টেটমেন্ট দিব, এবং আমরা এটা নিয়ে অবশ্যই কথা বলবো, পার্লামেন্টেও কথা বলবো। ভাই যেরকম বুঝছে দেশ বিক্রি বা দাস বানানো ওইরকমই না, মত দিয়েছে, আমরা কি এটাতে স্টেক হোল্ডার ছিলাম না? আপনি যেভাবে বলতেছেন যে ওনারা একটা কথা বলেছে যে বিএনপি জামাতের সাথে মিলে কি বুঝেছেন আপনার, আমি ভাই যা বুঝেছে ওইরকমই না অন্য কিছু, যে দেশ বিক্রি বা দাস বানানো এরকম কিছু? ডেফিনেটলি এটা যদি আমি খুব এমন কিছু কথা সেগুলো আমি বলতে পারতেছি না, এটা আলটিমেটলি শুধু কেন পারবেন না? আপনি জনপ্রতিনিধি, দেশের পক্ষে আমি একটা কথা শুধু জাস্ট বলি, এই চুক্তির পিছনে আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং এজ এ বাংলাদেশের নাগরিক, সিটিজেন নাগরিক হিসেবে, আমাদের বে অফ বেঙ্গল নিয়ে কোনো একটা ইস্যু হচ্ছে সামনে, এটার সাথে রিলেটেড দিস চুক্তি, এবং এই চুক্তিটা রিভিউ অবশ্যই করতে হবে, যেগুলো আমাদের দেশের স্বার্থ বিরোধী সেটাকে অবশ্যই রেকটিফাই করতে হবে, কারণ আমরা কারো কাছে আমাদের দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে চুক্তি করতে আমরা পারবো না। এবং আপনারা যদি এই চুক্তি যদি আমি অবশ্যই, এবং বিএনপি যদি একটু আগে আপনি বললেন যে আমরা কি স্টেক হোল্ডার ছিলাম না, অবশ্যই আপনারা স্টেক হোল্ডার ছিলেন। এনসিপি অন্তর্বর্তী সরকারের সবচাইতে দৃশ্যমান যদি দুই একজন উপদেষ্টা হিসেবে কোন দলের প্রতিনিধি থাকে সেটা ছিল এনসিপি। নাম বলেন না, এনসিপির নাম আপনি বলবেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া সর্বশেষ ছিল। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এনসিপি জয়েন করছে কবে? এনসিপি তো আনুষ্ঠানিকভাবে তো বিএনপিতে জয়েন করতে চাইছিল, বিএনপিতে কেউ ছিল না এখানে, ওখানে জামাতেরও কেউ ছিল না, মানে যাদের মানে কমিটিতে ছিল এরকম তো কেউ ছিল না, কিন্তু নামে নামে কে জামাত করে কে বিএনপি করে, এখানে সায়ন্ত ভাই যতই কথা বলুক যে আমি ভোট দিব নাগরিক, কিন্তু সে একটা দলের হয়ে উনি কথা বলতেছেন, আপনি একটা দলের প্রতিনিধি হিসেবে তো আপনি তো মানে আমাদের দুই লাইন বুঝলেই দর্শকরা বোঝে আমরা কে কোন পক্ষে। দেখেন মানে এই সেশন লাস্ট পার্লামেন্ট সেশন শুরু হওয়ার আগে বাণিজ্য যে পররাষ্ট্র যে উপমন্ত্রী মনে হয় তো ওই যে শামা ওবায়েদ, উনি তো বলছিলেন যে এবার এই সংসদে আলোচনা হবে বাণিজ্য নীতি নিয়ে, উনি ঘোষণা দিয়েছিলেন। তো সেই নিয়ে একটা বিএনপি থেকে একটা আলোচনা সেখানে আসে নাই, এবং আমি খুব দুঃখ পেয়েছি আসলে বিরোধী দলের উপরে আর কি, বিরোধী দলের এই বিষয়, কারণ ক্ষমতায় যারা আছে তারা খলিলুর রহমানকে নিয়োগ দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তাদের অ্যালায়েন্সটা কোন দিকে, কিন্তু আমি তো আশা করেছিলাম এনসিপি এবং জামাত সেটা নিয়ে কড়া অবস্থান নেবে। তারা সংসদে উঠে অনেক কথা বলছে, গাড়ি টাড়ির আবেদন করছে, কিন্তু এই বাণিজ্য চুক্তি নিয়ে একটা কথা বলতে পারছে না, এটা আসলে কোনো এক্সকিউজ নেই আমার ধারণা। কথা বলি, আমেরিকার মতো একটা দেশ বা চায়না বা একটু শক্তিশালী দেশ যাদের উপর আমাদের বিভিন্ন রকম উন্নয়ন কর্মকাণ্ড নির্ভর করে, তাদের সঙ্গে একটা চুক্তি যতই ইমব্যালেন্সড হোক একবার হয়ে গেলে খুব দ্রুতই তো সেটাকে বাতিল করা বা সেটা সংশোধনে যাওয়াটা যে কোনো বাংলাদেশের মতো দেশের সরকারের জন্য খুব সহজ নয়, কিন্তু যারা বিরোধী দলে থাকে তাদের জন্য প্রতিবাদ করা কিন্তু অনেক সহজ। সুতরাং তারা সংসদে আলাপ করতে পারতো, তারা এখন পয়েন্ট বাই পয়েন্ট ধরে দিতে পারে এটা বাদ দিতে হবে, বে অফ বেঙ্গল নিয়ে কী হচ্ছে ইঙ্গিত পাচ্ছে সেটা তারা আনুক, তারা ওই গণভোট নিয়ে সংস্কার নিয়ে রাস্তায় জনগণের কর্মসূচি দিতে পারে। যদি এটার মাধ্যমে আপনার বক্তব্য অনুসারে দেশ বিক্রি বা দাস বানানো হয়ে থাকে
তাহলে এই দাস বানানো বা দেশ বিক্রি দেশের কি সংস্কার আপনি আর করবেন? আগে তো দরকার ওইটা নিয়ে জামাত ইসলাম এনসিপি একটা লিখিতভাবে দেয়, অবশ্যই দায়িত্ব আছে সরকারের উপর চাপ প্রয়োগ করা, অবশ্যই দায়িত্ব আছে। ওই কথার এই অংশের সাথে আমি একমত। করার জন্য হলো আপনারা কর্মসূচি দেন, আপনারা লিখিত দেন, আপনারা টু দ্য পয়েন্ট বলেন যে এটা চেঞ্জ করতে হবে, না হলে আমরা এর বিরুদ্ধে কর্মসূচিতে যাব। ইউ ডোন্ট হ্যাভ দ্যাট গাটস। আপনার এই কথা অবশ্যই আমরা বলবো। করে দেখান। আপনার এই কথার এই অংশের সাথে একমত যে বিরোধীদের একটা বড় ভূমিকা রাখা উচিত, সুযোগ বেশি থাকে, কিন্তু তাই বলে সরকারের সুযোগ অনেক সীমিত। না, সরকার তাই কারণ বলে তাদের সরকার চালাতে হলে অনেক কিছু না না ভাবতে ভাই, হয়। আমি এই বিরোধী দলের বিরোধিতা এবং প্রতিবাদ করা না ভাই, কিন্তু এটার অনেক সাথে আমি সহজ। একটু জোরালোভাবে দ্বিমত করছি, কারণ সরকারের হাতে তো ক্ষমতা, তাই না? এবং আপনি যেভাবে বলছেন এত সহজ না একটা চুক্তি আমেরিকা সেই ইয়ে ইউনিপোলার ওয়ার্ল্ডের এখন নাই যে আমেরিকা একমাত্র শক্তি। আমি শুধু আমেরিকা বলি না, চায়নাও বলেছি। বাংলাদেশে বিনিয়োগ সবচেয়ে বেশি আমেরিকার, এটা তো আপনি জানেন। অর্থনীতির লোক হিসেবে আপনি তো এটা জানেন যে আছে, রাশিয়া আছে। না না, বাংলাদেশের সবচেয়ে বিনিয়োগ কোন দেশের? অ্যাজ ইউ হোল টোটাল বিনিয়োগের বাংলাদেশে সবচেয়ে বেশি কোন দেশের বিনিয়োগ? আপনি বলেন কত আমেরিকার। কত পার্সেন্ট বলেন? সবচেয়ে বেশি আমেরিকার তো পার্সেন্টেজ হিসেবে, মানে কান্ট্রি ওয়াইজ। হ্যাঁ, তাহলে আপনি পার্সেন্টটা বলেন কত পার্সেন্ট? আপনি বলেন তাইলে আমেরিকার থেকে বেশি কোন দেশের স্ট্যাটিস্টিক্স মাথায় রেখে এখানে আসে না, তাই না? আপনি এটা আপনি যেহেতু কি ধারণা আছে যে অন্য কোন দেশের, আপনি যেহেতু ক্লেম করছেন, আপনি তাহলে বলেন কত পার্সেন্ট? আমি বের করে পার্সেন্টেজ তো সবসময় মুখস্থ থাকে না, এখন বের করে দিচ্ছি। আপনি অর্থনীতির লোক বলে আমি ভেবেছিলাম হয়তো আপনি জানেন, আমি এখন বের করে দিচ্ছি। না, আপনাকে বলি একটা, না হলে আপনি আমাকে কারেকশন করে দেন যে আমেরিকা হাইয়েস্ট বিনিয়োগকারী দেশ না অন্য কেউ। শুনেন, আমরা কথাটা অন্য অপ্রাসঙ্গিক দিকে যাচ্ছে। কেন অপ্রাসঙ্গিক যাবে? বলেন যে হাইয়েস্ট বিনিয়োগকারী একটা দেশের সঙ্গে যখন তখন চুক্তি করবেন, আবার ফেলে দিবেন, এটা বাংলাদেশের সরকার পারে? না না, আপনাকে আমি বলি এই জায়গায় একটা সিরিয়াস মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। বিনিয়োগের বিষয়টা নিয়ে আপনি যেটা বলেছেন সেটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমি জানি না, কিন্তু মেইন যেটা কথা হয় যে বাংলাদেশের সাথে যে এক্সপোর্টের ব্যাপারটা, মেইন নেগোসিয়েশনটা কি কোত্থেকে শুরু হয়েছে, এই বাণিজ্য চুক্তিটা সোর্সটা কোথায়? ট্রাম্প যখন এসে পাগলের মতো ট্যারিফ দেওয়া শুরু করলো, সেই ট্যারিফ কমানোর জন্যই তো এই চুক্তিগুলো আসলো। এবং সেটা হচ্ছে কি এক্সপোর্ট ডিপেন্ডেন্স, বাংলাদেশের একটা এক্সপোর্ট ডিপেন্ডেন্স আছে, গার্মেন্টস এক্সপোর্টের একটা ডিপেন্ডেন্স আছে, খুব সম্ভবত 18% মনে হয় না, যদি তাও হয়। হ্যাঁ, কিন্তু এই ট্যারিফ কি 1% তো কমায় না, এই 20 থেকে 19 করে, 20 থেকে 19% এটার জন্য এই চুক্তিটা করেছে কমানো। এবং শুধু তাই না, আপনি দেখেন ফেব্রুয়ারি 9 তারিখে চুক্তি হয়েছে, ফেব্রুয়ারি 20 তারিখে সুপ্রিম কোর্ট এটা বাতিল করে দিয়েছে। এটার এই ট্রাম্পের এই ট্যারিফ আর নাই। তার মানে এই চুক্তিটা আমরা কেন করলাম? তো দেখেন, এই ইন্টারিম গভর্নমেন্টের পূর্ণ সুযোগ ছিল, বলা উচিত যে এরকম একটা ক্রিটিক্যাল চুক্তি ভাই আমরা করতে পারতেছি না, তোমরা আমেরিকা, তোমরা দাদা, আমি বুঝি, সবই বুঝি, কিন্তু দেখো ইলেকশন তো আমাদের আর চলে আসছে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, ওদের কাছে দিয়ে এটা বলার, এটা খুবই লেজিটিমেট যুক্তি। তাহলে সেফ এক্সিট কিভাবে হবে? সেটা সেফ এক্সিট, এতগুলো উপদেষ্টা, এত রকমের বিতর্ক, এত এটা তো সেফেস্ট এক্সিট, এটা তো সেফেস্ট এক্সিট যে আমি এত ভয়ঙ্কর কন্ট্রোভার্সিয়াল চুক্তিটা আমি ছেড়ে দিলাম। এখন ইন্টারিমের উপর এই দায়টা তো এখন আসতো না, কিন্তু সেটা কেন করা হলো সেটা হলো গভীর ষড়যন্ত্র। আচ্ছা, আমার মনে হয় আমাদের আজকে শেষ করতে হবে। আমরা অনেকগুলো ইস্যু নিয়ে আজকে কথা বলতে চেয়েছিলাম, এক জায়গায় ঢুকে আর বের হতে পারিনি ওই জায়গা থেকে। এটা আমাদের ব্যর্থতা। আমরা বিশেষ করে হাম নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। বাংলাদেশে আমি কিছুক্ষণ আগে নিউজে পড়ছিলাম যে প্রায় 39 জন শিশু বাংলাদেশে পর্যন্ত মারা গেছে, আজকেও 7 জন মারা গেছে। এইটা একটা ভয়াবহ, এটা দায় কাদের কিভাবে আলোচনা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তদন্ত কমিটি হয় নাই। আগের সরকারের দায় দেওয়া হচ্ছে অন্তর্বর্তী সরকারে। এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেনি। আগামীকাল নিশ্চয়ই অন্য বিষয় নিয়ে কথা হবে। আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে কড়া আলাপ এই পর্যন্তই। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।